বছরের প্রথম দিন নতুন বই তুলে দিতে চলছে জোরে সোরে প্রস্তুতি। চট্টগ্রামে পাঠ্য বই পৌঁছেছে ৫০%। উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। 5G নেটওয়ার্ক ব্যবহার করে দুর্গম স্থানে ড্রোন পাঠিয়ে সহজেই করা যাবে কাজ। অগ্রাধিকার ভিত্তিতে শিল্পাঞ্চল, হাইটেক পার্কগুলো সেবার আওতায় আনতে চায় সরকার। এবং সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের, হতাশ হয়ে উপকূলে ফিরছেন জেলেরা। বেকার মৎস্য অবতরণ কেন্দ্রের ১৫০০ শ্রমিক। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বাঙালি। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। মাঠের পর মাঠ, হলুদ সরিষার ফুল, সাথে মৌমাছির গুনগুনানি। সিরাজগঞ্জে সরিষার মাঠের পাশে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহণের রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বই উৎসবের 2 সপ্তাহ বাকি থাকলেও চট্টগ্রামে নতুন পাঠ্য বই এসে পৌঁছানোর হার ৫০%। এক্ষেত্রে আগে দুর্গম এলাকায় পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বই উৎসবের কোনো নির্দেশনা না আসলেও বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি চলছে জোরে সোরে, এমনটাই জানালেন শিক্ষা কর্মকর্তা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। শেষ হচ্ছে আরেকটি শিক্ষাবর্ষ। নতুন ক্লাসে নতুন বইয়ের অপেক্ষায় এখন শিক্ষার্থীরা। আসছে বছর প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে স্কুলে আসতে শুরু করেছে নতুন পাঠ্যক্রম। মহানগরের পাশাপাশি জেলা, উপজেলা, দুর্গম পাহাড় কিংবা দ্বীপ অঞ্চলেও যেন বছরের প্রথম দিনের আগেই নতুন বই পৌঁছে যায়, সেই কর্মযজ্ঞে ব্যস্ত কর্মকর্তারা। জেলায় প্রাথমিকের চাহিদার বিপরীতে বই এসেছে ৪৭%। তবে ২০ ডিসেম্বরের মধ্যে শতভাগ বই পাবার আশা শিক্ষা কর্মকর্তার। শেষ সময় আসলে এখন প্রতিদিন প্রচুর বই আসছে। আমরা তো মনে করছি যে এইভাবে যদি আশা অব্যাহত থাকে, আমরা মনে হয় ২০ তারিখের মধ্যেই হয়তো আমরা বই পেয়ে যাব। কোভিড পরিস্থিতির কারণে বই উৎসবে কোনো নির্দেশনা এখনো না আসলেও বছরের প্রথম দিন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ১.৫ কোটি নতুন বই তুলে দিতে অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ২০২২ শিক্ষাবর্ষের বই আমরা শিক্ষার্থীদের তুলে দিতে পারবো। তো সেক্ষেত্রে স্পেসিফিক নির্দেশনা যেভাবে আসবে সেভাবে আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আমরা পদক্ষেপ গ্রহণ করব। তবে এবার উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। বই হাতে পাচ্ছি, এর জন্য আমাদের সবার কাছে অনেক খুশি লাগে বিষয়টা। ম্যাথ বইয়ের ভিতরে যে ইকুয়েশনগুলো থাকে ওগুলো ইন্টারেস্টিং হয়, ওগুলো সলভ করার জন্য আমাদের আরও ইচ্ছা জাগে। চট্টগ্রাম জেলায় প্রাথমিক স্তরে সরকারি, বেসরকারি ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী প্রায় ১৩.৫ লাখ এবং মাধ্যমিক পর্যায়ে এই সংখ্যাটি ১১ লাখের কিছু বেশি। বছরের প্রথম দিন নতুন ক্লাসে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া গত ১ দশক ধরে চলে আসছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। যদিও গেল বছর মহামারীর কারণে তা ছেদ ঘটে, তবে সেই সংকট কাটিয়ে এবার আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক তুলে দেওয়া যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিজয় দিবসের বিকেলে জাতীয় সংসদ ভবন চত্বর থেকে পুরো জাতিকে নিয়ে শপথ বাক্য পাঠ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দক্ষিণ প্লাজার আয়োজনে অতিথি হিসেবে থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ তথ্য জানিয়েছেন মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। উৎসব সফল করতে সংসদ ভবনে চলে শিল্পীদের মহড়া। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আর মাত্র দুদিন পরেই জাতি মেতে উঠবে বিজয়ের উৎসবে। কষ্টার্জিত বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবার আড়ম্বরের সাথেই উদযাপন করার প্রস্তুতি চলছে পুরো দমে। একদিকে যেমন বিজয়ের ৫০ বছরে পা রাখছে জাতি, তেমনি চলছে মুজিব শতবর্ষের ঐতিহাসিক ক্ষণ। তাই উদযাপনে অনুশীলনে ব্যস্ত শিল্পীরা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরই মধ্যে শেষ হয়েছে মূল মঞ্চ নির্মাণের কাজ। মহাবিজয়ের মহানায়ক
নায়ক শিরোনামে জাঁকজমক এই আয়োজনটি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। 2 দিনের এই আয়োজন চলবে 16 ও 17 ডিসেম্বর। বিজয়ের বিকেলে উৎসবের প্রথম দিনে পুরো জাতিকে শপথ বাক্য পাঠ করাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদও। সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরেন মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক। এবার জাতিকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষই এই শপথ অনুষ্ঠানে সেটা সংযুক্ত থাকবেন। সবাই জাতীয় পতাকা হাতে আপনার শপথ করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই শপথ বাক্য উচ্চারণ করবেন, এটা আমাদের প্রত্যাশা। সরাসরি অন্তত ৩৫০০ বিশিষ্টজন অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন আয়োজকরা। 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাজিয়েছি এবং আমরা আশা করছি যে পুরো প্রোগ্রামটি সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা সম্প্রচার করবে। অনুষ্ঠানে উপস্থিত হতে সবাইকে কোভিড টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কয়েক হাজার মাইল দূরে তুরস্কে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এবং পার্কের উদ্বোধন হয়েছে। এ যেন বিজয়ের মাসে জাতির জন্য এক অনন্য প্রাপ্তি। আঙ্কারায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। এ প্রাপ্তিতে দেশ ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত। তুরস্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বাংলাদেশে তখন ঘড়ির কাঁটায় সোমবার দুপুর 2টা। ৫,৫০০ মাইল দূরে তুরস্কের বুকে তখন লেখা হচ্ছে অন্য এক ইতিহাস। দেশটির রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর নামের সড়কেই উন্মোচন করা হলো বাংলাদেশের স্থপতির আবক্ষ ভাস্কর্য। কামাল আতাতুর্কের দেশে জাতির পিতার নাম এখন আঁকা হলো স্থায়ীভাবে। উপস্থিত বাংলাদেশিদের আবেগ আর অনুভূতিটা তাই ছিল অন্যরকম। আমরা বাঙালি পরিচয় দেই বঙ্গবন্ধুর জন্য, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আজকে যে বঙ্গবন্ধুর আবক্ষ উদ্বোধন হলো সেটা আমাদের জন্য উত্তর সিটি কর্পোরেশনের একটা গর্বের বিষয়। এতে করে ব্র্যান্ডিং বাংলাদেশ পেল নতুন মাত্রা। বঙ্গবন্ধুর বাংলাদেশের অদম্য অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন পালক। স্বাধীন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর বাস্ট আজকে টার্কিতে ওপেন হলো এবং এখানে অনেক দেশের প্রতিনিধিরা কিন্তু আজকে আসছে। এই বাসটা হলো, পরে পার্কটা হবে এবং আমরা খুবই আনন্দিত। আর সেই সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিনিয়োগ আরো অধিকতর বাড়ে। আমরা অর্থনৈতিক একটি ডিপ্লোমেসি চালু করেছি এবং আরেকটি পাবলিক ডিপ্লোমেসি। এইগুলো সবই পাবলিক ডিপ্লোমেসির অঙ্গ হিসাবে আমরা কাজ করছি। বাংলাদেশ তুরস্কের সম্পর্ক এগুলো এক ধাপ। শিগগিরই দেশটির স্বাধীনতার জনক কামাল আতাতুর্কের একটি ভাস্কর্য স্থাপন করা হবে রাজধানী ঢাকায়। এক অনন্য উদ্যোগ। বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে তুরস্কের বুকে বঙ্গবন্ধুর ভাস্কর্য। বাংলাদেশ আর বঙ্গবন্ধুকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে নতুন মাত্রা পেল এই ভাস্কর্য স্থাপনের মাধ্যমে। এদিকে বিকেলে আনকারার কোচিওরান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্ক উদ্বোধন করা হয়। অত্যাধুনিক পরিবেশ বান্ধব এই পার্কটির প্রবেশদ্বারেই চোখে পড়বে পাথরে খোদাই করা বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত পরিচিতি। রাশেদ লিমন, সময় সংবাদ, আনকারা, তুরস্ক। রংপুরে বাড়ছে শীতের তীব্রতা, আর একই সঙ্গে বেড়েছে অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ। এই মুহূর্তে নগরীর শাপলা চত্বরে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। সাবিয়া, গত কয়েকদিন ধরে কিন্তু উত্তরাঞ্চলের যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের যে তেঁতুলিয়া, সেখানে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। পাশাপাশি পাশের জেলা দিনাজপুরের তাপমাত্রাও কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে
থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই মুহূর্তে বাতাসের গতিবেগ 6 থেকে 12 ডিগ্রি 6 থেকে প্রতি ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে কিন্তু বাতাসের গতিবেগ এই মুহূর্তে। অর্থাৎ এখানে যে আবহাওয়া অফিস থেকে যে বিষয়টি বলা হয়েছে যে আসলে 10 ডিগ্রি সেলসিয়াস 8 থেকে 10-এর মধ্যে ওঠানামা করলে কিন্তু এই পরিস্থিতিকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে কিন্তু বলা হয়। তো এই মুহূর্তে আসলে রংপুরের যে তাপমাত্রা সেটি কিন্তু 12-র মতো 12-13-র মধ্যে ওঠানামা করছে, যার কারণে কিন্তু এখানে যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তেমনটি কিন্তু বলা যাচ্ছে না। তবে হিমালয়ের কাছাকাছি যে অবস্থান হবার কারণে কিন্তু তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। তো বাতাসের যে গতিবেগ তাতে করে কিন্তু শীতের যে তীব্রতা অনুভূত হবার কথা, বাতাসের গতিবেগ কিছুটা কম থাকার কারণে কিন্তু শীতের অনুভূতি তেমন করে হচ্ছে না, যার কারণে কিন্তু অন্যান্য বছর এই সময়টায় উত্তরাঞ্চলে শীতের যে অবস্থা থাকে সেটি কিন্তু অনেকটা অসহনীয় পর্যায়ে চলে যায় এবং এই অঞ্চলের যে মানুষ, শীতার্ত মানুষ কিন্তু খুবই কষ্ট ভোগ করে। যেই পরিস্থিতি কিন্তু এবার কিন্তু তেমনটি মনে হচ্ছে না। আমরা দেখছি যে এই ভোর সকালে মানুষ আসলে আড়মোড়া ভেঙে যে দিনের কর্ম চাঞ্চল্য শুরু হচ্ছে, কেবল রাস্তায় কিন্তু মানুষের চলাচল শুরু হয়েছে, তারা কর্মক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে। অনেক মানুষ রিক্সা চালিয়ে কিন্তু তাদের কাজের অন্বেষণ করছে শহরে। আমরা পায়রা চত্বর এলাকায় আছি, আমরা শাপলা চত্বর এলাকায় আছি, সেখানে কিন্তু এই সময়টায় অন্যান্য বছরের এই সময়টায় অনেক মানুষ কাজের খোঁজে এসে অবস্থান করে এবং এখান থেকে মানুষ কাজের জন্য এই সব লোককে নিয়ে গিয়ে তাদের গৃহস্থালির বিভিন্ন কাজকর্ম কিন্তু করিয়ে থাকে। তো এখনো পর্যন্ত এই এলাকায় শ্রমিকের হাট নামে পরিচিত এই স্থানটিতে, কিন্তু আজ কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের মানুষের আনাগোনা এখানে শুরু হয়নি। এই ভোরবেলা কিছু মানুষ বের হয়েছেন, কেউ হাঁটার জন্য, কেউ বা আসলে তাদের কাজের অন্বেষণ করার জন্য বের হয়েছে। আকাশে এই মুহূর্তে আসলে আবহাওয়ার পূর্বাভাসে যেটি বলা হয়েছে, আকাশ কিন্তু আজকে খানিকটা মেঘাচ্ছন্ন থাকবে এবং দিন এবং রাতের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটা পরিবর্তিত থাকবে, যার কারণে শীতের অনুভূতি খুব একটা হবে না। তো এই অঞ্চলে আসলে শীত একটি ভয়ের আতঙ্কের নাম আসলে, কিন্তু এখানে এই অঞ্চলের মানুষ কিন্তু শীতে তীব্র কষ্ট ভোগ করে এই শীতের কারণে। বিশেষ করে নদী তীরের বা চরাঞ্চলের মানুষের জীবন কিন্তু শীতে দুর্বিষহ হয়ে ওঠে। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলে যে বর্তমান শীতের পরিস্থিতি তার সর্বশেষ। রংপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রতন সরকার। শীত যত বাড়ছে, রংপুরের পিঠার দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। চোখের সামনে মাটির চুলায় গরম ভাপা আর চিতই পিঠার স্বাদ নিতে ভিড় করেন সব বয়সী মানুষ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভিড় আর তারা দেখলে মনে হবে যেন বিকেলটার জন্যই অপেক্ষায় ছিল পিঠাপ্রেমীরা। মাটির চুলার গনগনে আগুনের তাপ ও ভাপে তৈরি হওয়ার তরই যেন সয় না। খেজুর গুড়ের নারকেলি ভাপা আর নানা পদের ঝাল মিষ্টি টকের চাটনিতে চিতই পিঠার স্বাদ নিতে যেন উদগ্র বাসনা। সন্ধ্যায় এটা একটা উৎসবের মতো, আমরা সবাই মিলিত হয়ে একসাথে খাই, খুব ভালো লাগে। সবাই মিলে 4 জনে একটা পিঠে এট এ টাইমেই খাচ্ছি, আবার আসতেছে আবার খাচ্ছি, এটা কিন্তু ভিন্ন রকম একটা অনুভূতি। রাত্রেবেলা বের হই, অত ভিড়ের মাঝে পিঠা খাই, ভালোই লাগে, অনেক মজা
মজা লাগে। সবকিছুরই দাম বাড়লেও গত কয়েক বছর ধরে এই পিঠার দাম 10 টাকাই। আর এই অল্প লাভের শীতকালীন পিঠা বেচেই চলে অনেকের সংসার। আমরা গ্রাম থেকে এখানে প্রতি বছরই পিঠা বিক্রি করতে আসি। গত বছরে 10, এখনো 10। আজ থেকে 2 বছর আগ থেকে পিঠা 10 টাকা বিক্রি হচ্ছে। এখন নারকেলের দামও বেশি, গুড়ের দামও বেশি, তা পোষাইতেছে না। কতবার জিনিসের দাম কম ছিল আর এবার দাম বেশি হয়েছে সব জিনিসে। নতুন ধান ওঠার পর গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন চিরায়ত নবান্ন উৎসবেরই অংশ। কিন্তু শীতের কদিন পিৎজা বার্গার ভুলে শহুরে জীবনে পথের ধারের পিঠায় নবান্নের সেই স্বাদ খুঁজে ফেরে বাঙালি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জাপানে 2 শিশু কার কাছে থাকবে এ নিয়ে বুধবার চূড়ান্ত আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার সকালে 2 শিশুকে আদালতে হাজির করেন বাবা শরীফ ইমরান। এ সময় খাস কামরায় তাদের সঙ্গে কথা বলেন বিচারপতিরা। এর আগে 2 শিশুকে 2 দিনের জন্য মায়ের কাছে থাকতে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ, কিন্তু আদালতের আদেশ না মানায় তাদেরকে হাজির করতে বলা হয়। 2 সন্তানকে নিয়ে বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের আইনি লড়াই শেষে তাদেরকে বাবার কাছে রাখার পক্ষে মত দেন উচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জাপানি মা নাকানো এরিকো। নানা তুচ্ছ তাচ্ছিল্য ও জল্পনার অবসান ঘটিয়ে 5G যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। খাত সংশ্লিষ্টরা বলছেন, 5ম প্রজন্মের এই টেলিকম সেবা বাঁচাবে মানুষের সময় ও অর্থ দুটোই। দুর্গম স্থানে মানুষের পরিবর্তে ড্রোন পাঠিয়ে মুহূর্তেই করা যাবে যে কোনো কাজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে রোবট কিংবা গাড়ি। ঘরে বসেই পাওয়া যাবে চিকিৎসকের পরামর্শ। ভবিষ্যতের বদলে যাওয়া জীবনাচার কেমন হবে সেটা তুলে ধরছেন শুভ খান। মানব ও শিল্প বর্জ্যে প্রতিনিয়ত দূষিত হচ্ছে দেশের নদ নদীর পানি। দূষণের মাত্রা জানতে পানির নমুনা সংগ্রহ, এরপর ল্যাবে পরীক্ষা করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে কাজে লাগবে 5G প্রযুক্তি। উচ্চগতির এই টেলিকম সেবা ব্যবহার করে চাইলেই ড্রোন পাঠিয়ে মুহূর্তেই নদীর যে কোনো জায়গা থেকে সংগ্রহ করা যাবে নমুনা। সেকেন্ডের মধ্যে পানি পরীক্ষা করে মান বিপদসীমার উপরে না নিচে তা জানা যাবে। 5Gতে সর্বনিম্ন গতি থাকবে সেকেন্ডে 20 Mbps। দ্রুতগতির এই প্রযুক্তি সাধারণ মানুষকে দেবে কৃত্রিম বাস্তবতার স্বাদ। ঘরে বসেই 5G VR চোখে পড়ে বরফের ওপর স্কেটিংয়ের অভিজ্ঞতা নেওয়া যাবে। শুধু তাই নয়, চালক ছাড়াই নগরীর ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা এড়িয়েই চলবে গাড়ি। আগামীতে শিল্প কারখানা চলে যাচ্ছে রোবোটিক্স প্রযুক্তির নিয়ন্ত্রণে, আর সেই রোবটে প্রাণস্পন্দন দেবে 5G। 5G আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যবহারে একটা বড় সুযোগ আছে, 5G হেলথ কেয়ারে ব্যবহারের সুযোগ আছে, 5G ইন্ডাস্ট্রি অটোমেশনের ক্ষেত্রে ব্যবহারের সুবিধা আছে। বিশেষ করে আইসিটি ডেভেলপমেন্টের জন্য এই 5G একটা নতুন দিক উন্মোচন করবে। এসব বাস্তবতা বিবেচনা করেই শিল্পাঞ্চল হাইটেক পার্কগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে 5Gর আওতায় আনার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। 22 সাল থেকে আমাদের প্রধানত শহরগুলো, শিল্পাঞ্চলগুলো, হাইটেক পার্ক, এইসব ক্ষেত্রে আমরা এর সম্প্রসারণ করতে থাকব। বিশ্বের 9ম দেশ হিসেবে গেল 12ই ডিসেম্বর পরীক্ষামূলকভাবে 5G সেবা চালু করে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। টানা বৃষ্টিতে বরিশালের 450 হেক্টর জমির ধান, ডাল, সবজি নষ্ট। বিপাকে কৃষক, কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেলেও এখনও সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। অনেকটা হতাশা নিয়েই উপকূলে ফিরছেন জেলেরা। তারা বলছেন এখনও সাগর উত্তাল, আর অবতরণ কেন্দ্রে মাছ না আসায় বেকার হয়ে পড়েছেন 1,500 মৎস্য শ্রমিক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর থেকে বাঁকখালী নদীর মোহনা দিয়ে উপকূলে ফিরছে মাছ ধরার ছোট বড় ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই কাঙ্ক্ষিত ইলিশ কিংবা সামুদ্রিক মাছ। ফলে উপকূলে নোঙর করা ট্রলারে বসে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। তারা বলছেন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেলেও এখনো সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর আগে গেছে সিঙ্গেল, অন সিঙ্গেল মাছ কুচা, মানে ছোট মাছ, বড় মাছ কম। 3 মাস ধরে মাছ কাজ পাচ্ছি না, আমাদের কোম্পানিও টাকা দিচ্ছে না, চলতে অনেক কষ্ট হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে মাছ উঠানামা করার জন্য ঝুড়ি নিয়ে বসে আছেন মৎস্য শ্রমিকরা, কিন্তু ঘাটে ট্রলার ভিড়লেও নেই মাছ। ফলে বেকার সময় কাটাতে হচ্ছে তাদের। আমরা এখন বসে আছি, নৌকা বাঁধতে দিছি, কাজকর্ম নাই। মাছ অল্প স্বল্প আসে, কিন্তু তা দিয়ে আমাদের বাজার খরচ হয় না। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন কমেছে ইলিশ সহ সামুদ্রিক মাছ আসা, তবে কিছুদিনের মধ্যে আবারও মাছের সরবরাহ বাড়বে বলে আশা তার।
সাগরে মাছের প্রাপ্যতার উপরে নির্ভর করে তারা আগামী 4 দিন 5 দিন পরে আবার আসবে। সেক্ষেত্রে মাছ পাওয়ার উপরে অবতরণের মাত্রাটা নির্ভর করবে বলে আমরা আশা করি। অবতরণ কেন্দ্রের দেয়া তথ্য মতে গেল 10 দিনে অবতরণ হয়েছে 300 মেট্রিক টন সামুদ্রিক মাছ। ঘূর্ণিঝড় জাওয়াদ শেষ হলেও ক্ষত রেখে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে। উপজেলার 455 হেক্টর জমির ধান, ডাল, শীতকালীন সবজি নষ্ট হয়েছে। কৃষি অফিস ক্ষতির হিসেব করলেও ঘুরে দাঁড়াতে পাশে থাকছে না বলে অভিযোগ কৃষকদের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। নদী ভাঙনে ভিটেহারা বর্গা চাষী হেলাল উদ্দিন স্ত্রী ও 6 সন্তান নিয়ে অস্থায়ীভাবে বসবাস করেন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নে। ঘূর্ণিঝড় জাওয়াদের সময় 3 দিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রায় 200 শতক জমির ধান নষ্ট হওয়ায় দেশে হারা তিনি। বীজ ফেলাইছি, আমি অনেক ইরিধান লাগামু, চাষাবাদ করমু, এগুলোও তলাই গেছে সম্পূর্ণ। এখন তো আমাদের নিয়ে হয়, এখন এই জন্য যদি আমাকে কিছু সরকার সহযোগিতা করতো তাহলে আমরা পুনরায় আবার চাষাবাদ করতে পারতাম। শুধু বৃদ্ধ হেলাল উদ্দিন নয়, এমন বিপাকে পড়েছেন বাবুগঞ্জের অনেক কৃষক। তাদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের পাশে না পাবার। উপজেলা কর্মকর্তা সাহেব আছেন, তার কাছেও আমার আকুল আবেদন রইল যাহাতে আমি আরেকটু এই ক্ষতিটা পোষাই উঠতে পারি। হ্যাঁ, তো সব নষ্ট হয়ে গেছে, এখন আমার তো কোনো সাহায্য পাই না। ধান ফসল পাতি যা করছি সব তছনছ হয়ে গেছে। এনজিওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই ধানের চাষ করছে 160% সম্পত্তি সব পানির নিচে তলায় গেছে। কৃষি দপ্তর বলছে বাবুগঞ্জ উপজেলায় 455 হেক্টর জমির ধান, ডাল ও সবজি সম্পূর্ণ নষ্ট হয়েছে। এর মধ্যে 52 হেক্টর জমির শাকসবজি, 147 হেক্টর জমির খেসারির ডাল ও প্রায় 256 হেক্টর জমির আমন ধান রয়েছে। তবে এসব ক্ষতি মাথায় রেখেই কৃষকদের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা কৃষি বিভাগের। আমাদের যে ক্ষতিটা হয়েছে এটা সরকার প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এই ক্ষতির পরিমাণটা কমিয়ে আনবে। এর বাইরে সরিষা, বোরো ধানের বীজতলা, আলুর বীজ, গম, লাল শাক, ধনিয়া সহ ক্ষতি হয়েছে অনেক শীতকালীন সবজির। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। লাগামহীনভাবে বেড়েই চলেছে শীতকালীন সবজির দাম। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, এবারের ঘূর্ণিঝড়ে ফলন নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে বাজারে, যার প্রভাব পড়েছে দামেও। ঝালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কয়েকদিন আগেও ঝালকাঠির বড় বাজারে সবজির দাম ছিল সহনীয়। প্রতি কেজি আলু 18 টাকা দরে বিক্রি হতো, কিন্তু এখন তা বেড়ে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, লাউ সহ শীতকালীন সব ধরনের সবজির দাম কেজি প্রতি 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে আড়তদার ও খুচরা বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় ফসল নষ্ট হয়ে গেছে। এ কারণে সরবরাহ কম থাকায় খুচরা বাজারে প্রভাব পড়েছে। বন্যার কারণে এই কারণে কিছুদিন আসলে মালের দাম বেশি গেছে। বর্ষার কারণে মাল জিনিস নষ্ট হয়েছে, এই জন্য বেশি দাম দিয়ে মাল কিনতে হয়। আমি বাসা থেকে যে টাকা নিয়ে আসছি কিনতে পারতেছি না। সবজির দাম সপ্তাহে বাড়ছে, 5 টাকা 10 টাকা বাড়ছে। সরবরাহ কমে যাওয়ায় যশোর ও খুলনা অঞ্চল থেকে আসা সবজি দিয়েই এখন জেলার চাহিদার বড় অংশ পূরণ হচ্ছে। ব্যাপারীরা যারা মাল আনতেছে দেখা গেছে ভালো আনছে, কিন্তু আইনে দেখে মাল নষ্ট, যার কারণে মালে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে সবজির দাম অনেক বৃদ্ধি। ভবিষ্যতে ঠিক হতে এটা অনেক সময় লাগবে। জেলার এই পাইকারি বাজারে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, ঝালকাঠি। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে ডেল্টার চেয়েও দ্রুত হারে। নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এতে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতঙ্ক। তবে ডেল্টার তুলনায় এটির ভয়াবহতা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেল কয়েকদিনে নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ তালিকায় যুক্ত হয়েছে মরিশাস, বাহরাইন, সাইপ্রাস ও মালাউই। এদিকে আগে ছড়িয়ে পড়েছে এমন দেশগুলোতেও ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। এতে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হচ্ছে। রোববার নাগাদ যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের হার দাঁড়িয়েছে 5 কোটিতে, তার মধ্যে আবার ওমিক্রনের হানা। দেশটিতে 22টিরও বেশি অঙ্গরাজ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত সেখানকার মানুষ। এদিকে রাশিয়াতেও করোনা সংক্রমণের হার 1 কোটি ছাড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন সংক্রমণের কারণে যুক্তরাজ্য ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
তার মতে ওমিক্রন মোকাবিলায় 2 ডোজ টিকা যথেষ্ট নয়। Because of the evidence that Omicron is doubling. এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36। দেশটির 6টি রাজ্য ও 2টি ইউনিয়ন টেরিটরিতে শনাক্তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ভ্যারিয়েন্টটি মোকাবিলায় মহারাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও মুম্বাই সমুদ্র সৈকতে দেখা গেছে লোকসমাগম। এখনো রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে সভা সমাবেশ। এখানে অনেক মানুষের ভিড়, মনে হচ্ছে কোনো জরুরি অবস্থাই জারি করা হয়নি। এখনো রাজনৈতিক সভা সমাবেশ চলছে। গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্যই বিধিনিষেধ কার্যকর হওয়া প্রয়োজন। তা না হলে এই ধরনের নিষেধাজ্ঞা নাগরিকদের জন্য দুর্ভোগের। জেনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে ওমিক্রন শনাক্তে নির্ভুল ফল পেতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত হারে ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় গুরুতর নয়। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গ ডেল্টার তুলনায় মৃদু। তবে ওমিক্রন কতটা ভয়াবহ তা নিশ্চিত হতে এখনো বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। সিরাজগঞ্জের চলনবিল সহ বেশ কয়েকটি উপজেলায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে হলুদ সরিষার ফুল। আর এই সরিষার মাঠের পাশে শত শত মৌ বাক্স বসিয়ে মৌমাছি দিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় মধুর উৎপাদন নিয়ে খুশি খামার মালিকরা। তবে উৎপাদিত মধুর সঠিক বাজার মূল্য না পাওয়ায় লোকসানের কথা জানিয়েছেন তারা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই 3 জেলা জুড়ে বিস্তৃত। বর্ষাকালে এই চলনবিলের চারপাশ পানিতে টইটুম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে চলনবিল যেন হয়ে ওঠে হলুদের স্বর্গরাজ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। আর এই হলুদের মাঠে লাখ লাখ মৌমাছি দিয়ে মধু আহরণ করছেন মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশে শত শত মৌবাক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন তারা। বিশেষভাবে তৈরি প্রতিটি মৌবাক্সে 7 থেকে 8টি মৌচাক থাকে। সারাদিন মৌমাছিগুলো সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে থাকা মৌচাকে জমায়। আর মৌচাষীরা 7 দিন পর পর ধোয়ার মাধ্যমে চাক থেকে মৌমাছি সরিয়ে মৌচাকগুলো একটি মেশিনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মধু উত্তোলন করেন। একটা করে রানী আছে প্রত্যেকটা বাক্সতে, আর রাজা আছে কয়েকটা। তো এইভাবে এখান থেকে ওখানে নিয়ে যায়, তারপরে 5-7 দিন পর পরে মধু বাই করি। 6-7 দিন পর পর মধু বের করি। সেই মধুটা ধরেন যে ভালো পরিষ্কার জার কিনে আমরা ঢেলে রাখি। এখান থেকে প্রায় 6-7 বছর ধরে মধু সংগ্রহ করি। মাছি যত বেশি হবে তত আমার মধু হলো উৎপাদন হবে। সরিষা ক্ষেতে মৌমাছি দিয়ে মধু সংগ্রহে প্রতিটি ফুলে পরাগায়ন হয়। এতে সরিষার ফলন বেশি পাওয়া যায় বলে জানান কৃষকেরা। সরিষার ফলন খুবই ভালো দেখা যাচ্ছে। খামার আসার কারণে আমাদের সরিষার ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে মধু সংগ্রহ বেশ ভালো। তবে সিন্ডিকেটের কারণে মধুর সঠিক দাম পাচ্ছেন না বলে জানান মৌ খামারি। আমাদের মধুটা যেন বাইরে ভালো বাজার যেন আমরা ন্যায্য মূল্য যেন পাই, আর আমাদের মধু যেন বাইরে পাঠানোর সরকার যদি ব্যবস্থা করে। কয়টা কোম্পানি আছে এরা সিন্ডিকেট করে শুধু আমাদের কাছ থেকে কম রেটে নিয়ে এরা ঠিকই বেশি দাম বেচে, আমরা ন্যায্য মূল্য পাই না। সিরাজগঞ্জ জেলায় মোট মৌ খামারির সংখ্যা 450, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 3000 মানুষের। সিরাজগঞ্জের চলনবিল সহ প্রায় প্রতিটি উপজেলায় সরিষা ক্ষেতের মাঠে এখন চোখে পড়বে মৌমাছির ওড়াউড়ির এমন দৃশ্য, যেখান থেকে চলতি মৌসুমে প্রায় 2000 মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মৌ খামারিরা। তবে সঠিকভাবে বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় লাভের মুখ দেখছেন না এই সকল মৌ ব্যবসায়ীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের প্রথম দিন নতুন বই তুলে দিতে চলছে জোরে সোরে প্রস্তুতি। চট্টগ্রামে পাঠ্য বই পৌঁছেছে 50%। উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা। 5G নেটওয়ার্ক ব্যবহার করে দুর্গম স্থানে ড্রোন পাঠিয়ে সহজেই করা যাবে কাজ। অগ্রাধিকার ভিত্তিতে শিল্পাঞ্চল হাইটেক পার্কগুলো সেবার আওতায় আনতে চায় সরকার। এবং সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। হতাশ হয়ে উপকূলে ফিরছেন জেলেরা। বেকার মৎস্য অবতরণ কেন্দ্রের 1500 শ্রমিক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।